স্যার বিভিন্ন সময় আপনি শিশুদের চিকিৎসা এবং বয়স্কদের চিকিৎসা নিয়ে বিভিন্ন কিছু বলেছেন এবং আপনি সবসময় চেষ্টা করে যাচ্ছেন যে যারা এই আয়োজনটা উপভোগ করেন বা দেখেন তাদেরকে এখান থেকে কিছুটা সচেতন করার। অনেক মানুষ সচেতনও হচ্ছে, আমরা যে কমেন্টগুলো পাই সেখান থেকে আমরা দেখেছি। স্যার, অপারেশনবিহীন বয়স্কদের হাঁটুর ব্যথা এটা খুব কমন একটা সমস্যা। এই সমস্যা হলে আসলে চিকিৎসাগুলো কীরকম হওয়া উচিত? আসলে হাঁটু আমাদের ইম্পর্টেন্ট একটা জোড়া। আমরা বারবার বলি হাঁটতে গেলে হাঁটু লাগবে, দাঁড়াতে গেলে হাঁটু লাগবে, বসতে গেলেও হাঁটু লাগবে। ধন্যবাদ আপনাকে। মানে আপনি টয়লেটে যান, যেখানে যান, আপনার হাঁটু ব্যবহার হবেই। এখন এই যে, এবং হাঁটু হচ্ছে একটা ওয়েট বিয়ারিং জয়েন্ট, মানে শরীরের ওজন ক্যারি করে। তো হাঁটুর মূলত যে কমন সমস্যা সেটা হচ্ছে বয়সজনিত আর্থ্রাইটিস, ওয়ার অ্যান্ড টিয়ার, মানে বারবার ইনজুরি হতে 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 আর্থ্রাইটিস ডেভেলপ করে। কিছু অটোইমিউন আর্থ্রাইটিস থেকে আর্থ্রাইটিস হতে পারে, অতিরিক্ত ওজন থেকে হতে পারে। তখন দেখা যায় যে হাঁটু এক পর্যায়ে অনেক সময় সার্জারির প্রয়োজন হয়। আমরা গ্রেড বলি, গ্রেড 1, 2, 3, 4, এরপরে সার্জারি প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় দেখা যায় খুব বয়স হয়েছে, বিভিন্ন কোমরবিডিটিস সাচ অ্যাজ হাই ডায়াবেটিস, হার্টের অবস্থা ভালো না, উচ্চ রক্তচাপ, কিডনির অবস্থা ভালো না, সার্জারি কখনো মানে পসিবল না, করতে গেলে রুগী মারা যেতে পারে বা সার্জারিটা সম্ভব না। তখন কি করবে রুগীর একটা ইস্যু। আরেকটা হচ্ছে সার্জারিতেই কেন যেতে হবে। সার্জারিটা হচ্ছে একটা হাঁটুর রুগীর ক্ষেত্রে, মানে যদি অ্যানকালোজড হয়ে যায় বা তার লাইফস্টাইলের সাথে যে তাকে মুভ করা প্রয়োজন, তখন আমরা সার্জারি ইন্ডিকেটেড আসে। কিন্তু আগেই যদি আমরা সচেতন হই এবং এর আগের যে ট্রিটমেন্টগুলো পৃথিবীতে আছে আলহামদুলিল্লাহ, পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, এই ট্রিটমেন্টগুলো যদি আমরা দিতে পারি তাহলে সার্জারির কোনো প্রয়োজন নেই। এবং যেই পেশেন্টগুলো সার্জারি করা সম্ভব না তাদেরকে তো আমাদের সুস্থ রাখতে হবে, তাদের তো নামাজ রোজা চলাফেরা করতে হবে, তারা তো টয়লেটে যেতে হবে। তো তাদেরকে আমরা হাঁটু ব্যথার ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা দিয়ে থাকি সেটা হচ্ছে পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন। এবং এই রিহ্যাবিলিটেশন চিকিৎসার মাধ্যমে আমরা তার ব্যথা কমাতে সক্ষম, তার জোড়াটাকে ফ্লেক্সিবল, যে আপনি বলছেন হাঁটু বসার ক্ষেত্রে প্রয়োজন, সেটা আমরা করতে পারি। তার নামাজ রোজা যেন নামাজ পড়তে কষ্ট না হয়, তার অন্যান্য কাজে চলাফেরা, বাজার বা ধর্মীয় অন্যান্য কাজে যেন সে চলাফেরা করতে পারে। আমরা কিন্তু বয়স্ক হোক, একেবারে কম বয়সী হোক, সেটা কিন্তু আমরা করতে সক্ষম যদি আমরা সেই ট্রিটমেন্টটা রুগীদেরকে প্রপার ওয়ে দিতে পারি। একদমই স্যার। এই যে ট্রিটমেন্টের কথা বলছিলেন যে প্রপার ওয়েতে দেওয়া, যদি একদমই আবাসিক থেকে চিকিৎসাটা করতে হয় বয়স্কদের জন্য, সেক্ষেত্রে আসলে দেখা যায় অনেক সময় বয়স্কদের টেক কেয়ারের জন্য হসপিটালে যে কোনো একজন এসে থাকতে হয়, সেরকম একজনও অনেক সময় থাকে না। সেক্ষেত্রে আবাসিক জায়গায় কি সে ধরনের সুব্যবস্থা রয়েছে যে একদমই নিজের মতো করে চিকিৎসা প্রদান করা হয়? অবশ্যই, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এটা সম্ভব এবং বাংলাদেশও সম্ভব। যেমন আমাদের ডিপিআরসিতে এটা সম্ভব, কারণ আমাদের এখানে অ্যানাদার নার্স আছে, আমাদের ক্লিনার বা ওয়ার্ড বয় বা মেয়ে ছেলে সবই আমাদের সার্ভিস আছে, আমাদের ফিজিশিয়ানরা আছেন। এবং খাবার, যেমন আমরা ডিপিআরসি কিন্তু মূলত রুগীদের সব খাবার পানি, অন্যান্য হাসপাতালে খাবার পানি নিজের কিনতে হয়, কিন্তু আমরা কিন্তু প্রোভাইড করি। মানে আমাদের এখান থেকে আমাদের নিজস্ব পিউরিফিকেশনের ব্যবস্থা আছে, আমরা রুগীদেরকে প্রোভাইড করি, এটাও কিনতে হয় না, কোনো বেডশিট আনতে হয় না, সকল কিছু আমরা এখানে প্রোভাইড করি। তবে হ্যাঁ, অনেক সময় রুগীর আত্মীয় স্বজনের সাথে আমাদের টাচে থাকতে হয়। বয়স্ক মানুষের ক্ষেত্রে তার এনাদার গ্রুপগুলো ইজ ইম্পর্টেন্ট। ধরেন দেখা যায় তার ভাইটালি, তার হঠাৎ করে তার লাংসের প্রবলেম হচ্ছে, হার্টের প্রবলেম হচ্ছে, তখনও তো আমরা এনাদার ডাক্তারের হেল্প নিই বা রুগীর লোকের বলি যে তার অন্য সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে সেই চিকিৎসা যদি লাগে তখন তারা সেটা আমাদেরকে বললে আমরা প্রোভাইড করে থাকি। অনেক ধন্যবাদ স্যার, দারুণ কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।